আপনি একটি প্লেনে বসে আছেন, সিট বেল্ট বাঁধা, জানালার বাইরে তুষার ঢাকা পাহাড়, আর আপনার মনটা খুশিতে ভরে আছে। ম্যাচ খেলতে যাচ্ছেন, টিমমেটরা হাসছে, কেউ ছবি তুলছে, যেন পৃথিবীর সবকিছু আজই সবচেয়ে সুন্দর। কিন্তু কয়েক ঘন্টা পরে সেই একই মানুষগুলো বুঝতে পারবে জীবন আসলে কতটা নির্মম হতে পারে। ১৯৭২ সালের এই দিনে এক রাগবি টিম ফাইনাল ম্যাচ খেলতে আমেরিকা যাচ্ছিল। অনেকে প্রথমবারের মতো প্লেনে উঠছে, তাই সবাই বেশ উত্তেজিত। টিমের একজন বলছিল, দেখিস, আমেরিকা গিয়ে আমি বার্গার খাবো ৫টা, ডায়েট টায়েট কিছুই মানবো না। সঙ্গীজন হেসে বলল, ঠিক আছে, প্রথমে বেঁচে ফিরো, যা তারপর খাবি। খেলোয়াড়দের সঙ্গে কিছু পরিবারও ছিল, সন্তানকে ম্যাচে সাপোর্ট করবে সেই আনন্দ চোখে মুখে স্পষ্ট। প্লেন আন্দিজ পর্বত পেরোতে শুরু করলো। যাত্রীরা জানালার পাশে মাথা ঠেকিয়ে বরফের পাহাড় দেখছে। সবকিছু ছিল একদম শান্ত, যতক্ষণ না আকাশ ঘোর অন্ধকার হয়ে গেল। কিছু দ্রুত মিনিটের মধ্যেই আকাশে নেমে এলো ভয়ানক তুষার ঝড়। প্লেন প্রচণ্ডভাবে কাঁপতে লাগলো। সিটের উপর রাখা জিনিস উড়ে উড়ে অন্য সিটে পড়ে। যাত্রীরা চিৎকার করছে, কেউ প্রার্থনা করছে। কিন্তু তখনই একজন যাত্রী জ্ঞানী টোনে বলে, টার্বুলেন্স, নর্মাল সিচুয়েশন, দেখবেন কিছুই হবে না। কিন্তু বাস্তবতা ছিল উল্টো। প্লেনের কাঁপুনি মিনিটে মিনিটে বাড়ছে। কেবল টার্বুলেন্স নয়, এই ছিল বিপদের শুরু। পাইলটরা প্রাণপণ চেষ্টা করছিল প্লেনটিকে সামলে নেওয়ার, কিন্তু ঝড় আর বরফের দেওয়াল প্লেনটাকে ভুল রুটে ঠেলে দিল। হঠাৎ সামনে উঠে এলো একটি বিশাল পাহাড়, আর পাইলটদের কারোর মতো কিছুই ছিল না। ধাম! প্লেন পাহাড়ে ধাক্কা খেয়ে দু টুকরো হয়ে গেল। পেছনের অংশ একেবারে উড়ে গেল। একজন খেলোয়াড় তো পুরো সিট সহ আকাশে মিলিয়ে গেল। সামনের অংশ বরফের উপর স্লাইড করে একটি বড় বরফ চূড়ায় গিয়ে আছড়ে পড়ল। সিটগুলো একসঙ্গে চেপে গিয়ে অনেক মানুষ চূর্ণ বিচূর্ণ হয়ে মারা গেল। মোট ৪৫ জনের মধ্যে দুর্ঘটনায় প্রথম ধাক্কাতেই ১৮ জন মারা গেল। জীবিতরা যখন বুঝতে পারল তারা বেঁচে গেছে, তখন তারা দেখল চারপাশে শুধু রক্ত, আর্তনাদ ও মৃতদেহের স্তূপ। ভয়, ঠান্ডা, ব্যথা সব মিলে এক অদ্ভুত আশ্চর্য নরক। বাইরে রাত নামার সাথে সাথে তাপমাত্রা দ্রুত নেমে গেল। -ডিগ্রির ঠান্ডা এমন ছিল যে নিঃশ্বাস নিলে মনে হয় ভিতরটা বরফ হয়ে যাচ্ছে। প্লেনের ভাঙা গর্ত দিয়ে বরফের বাতাস ঢুকছিল। তারা বাধ্য হয়ে মৃতদেহ, লাগেজ, সিট যা পাওয়া গেল তাই দিয়ে গর্তগুলো বন্ধ করলো। এটি শুনতে ভীতিকর, কিন্তু তখন তাদের বেঁচে থাকার জন্য এটাই ছিল একমাত্র উপায়। তাই সবাই একে অপরের গা ঘেঁষে বসে রাতটা কাটালো। সকাল হলেই দেখা গেল আরো ৪ থেকে ৫ জন ঠান্ডায় জমে মারা গেছে। সকালে আবহাওয়া শান্ত হলো। তারা প্লেনের বাইরে এলো। সামনে যা দেখা গেল তা হলো এক অনন্ত সাদা মরুভূমি। না কোনো গাছ, না প্রাণী, না কোনো মানুষের অস্তিত্ব। পরিত্যক্ত, নীরব। এই বরফের মাঝে যদি কেউ থাকে তবে সে একটাই জিনিস বুঝতে পারবে, এখানে আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তারা হাল ছাড়লো না। প্লেনের সিট বের করে জায়গা তৈরি করলো। আহতদের রোদে শুইয়ে শরীর গরম করলো। বরফ গলিয়ে পানি বানালো। এক ফোঁটা পানি যেন সোনার মতো মূল্যবান। মৃতদেহগুলো বরফে ঢেকে রাখা হলো যাতে পচে না। সবার অতিরিক্ত খাবার বের করা হলো। এক টুকরো চকলেট, ছোট বিস্কুট যা ছিল তাই ভাগ করা হলো। কঠিন অবস্থায় খাবার মাইক্রো রেশনিং করা হয়, অর্থাৎ অল্প খাবারও দিনের পর দিন ধরে খাওয়া। সবার মধ্যে তখনও আশা ছিল, সরকার নিশ্চয়ই আমাদের খুঁজছে, আজকেই কেউ আসবে। কিন্তু তখনও তারা জানতো না তাদের অবস্থান ভুল ধারে। সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুরে হঠাৎ আকাশে একটি প্লেন দেখা গেল। সবাই পাগলের মতো চিৎকার করতে লাগলো, এখানে, এখানে আমরা বেঁচে আছি। কেউ আয়না দিয়ে আলো ফেলছে, কেউ শার্ট নাড়িয়ে সংকেত দিচ্ছে, কিন্তু প্লেনটি এত দূরে ছিল যে কিছুই বুঝতে পারল না। এটি তাদের উপর দিয়ে চলে গেল। এটা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মুহূর্ত। এই মুহূর্তের জন্য যে আশা এসেছিল সেটাই আবার ছিনিয়ে নেওয়া হলো। রাতে আবারও সবাই প্লেনের ভেতর ঢুকে ঠান্ডা থেকে রক্ষা পেল। লাগেজ দিয়ে গর্ত বন্ধ করা হলো। এই সময় নান্দো নামে এক যাত্রী, যিনি প্রথম দিন থেকেই অজ্ঞান ছিলেন, তার জ্ঞান ফিরল। তার প্রথম প্রশ্ন, আমার মা বাবা কোথায়? জানালা জানানো হলো তারা আর নেই। নান্দো নিস্তব্ধ হয়ে গেল। এমন পরিস্থিতিতে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে পড়া থেকে সামলে ওঠা
এটাই ছিল তার প্রথম বিজয়। পরদিন আবার সবাই বরফ গলিয়ে পানি বানালো, জমিনে বড় করে এক্স লিখলো উড়োজাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য। দুপুরে আরেকটি প্লেন উপরে দিয়ে উড়ে গেল, আবারও চিৎকার, আবারও সংকেত, কিন্তু প্লেনটি তাকিয়েও দেখলো না। সবাই ভেবেছিল হয়তো তারা আমাদের দেখেছে, হয়তো আজ রাতে উদ্ধার আসবে। রাত হলো, কেউ এলো না। এই মুহূর্তে সবাই বুঝে গেল আমাদের বাঁচানোর জন্য কেউ আসছে না। বেঁচে থাকা মানুষগুলো আলোচনা শুরু করলো, এখান থেকে বের হতে হলে আমাদেরই কিছু করতে হবে। এটা ছিল সঠিক সিদ্ধান্ত, কারণ সার্ভাইভাল ট্রেনিংয়ে বলা হয় যদি সার্চ অ্যান্ড রেস্কিউ 48 থেকে 72 ঘন্টার মধ্যে না আসে তবে ধরে নিতে হবে কেউ আসবে না, নিজেকেই পথ খুঁজতে হবে। তারা মানচিত্র বের করলো, কম্পাস দেখলো, পাহাড়ের দিক বুঝলো। একজন বলল, আমরা যদি বেঁচে ফিরি আমিও জীবনে আর প্লেনের জানালার সিট চাইবো না। আরেকজন হেসে বলল, জীবনে ফিরলে ডায়েট করব, এইটুকু কথা রাখিস। এভাবেই তারা সামান্য হাসির মধ্যে বেঁচে থাকার সাহস জোগাড় করছিল, কারণ আসল সংগ্রাম এখন শুরু হবে। প্রচন্ড ঠান্ডা হাওয়া চারিদিকে ছুরি কাটার মতো বাজছিল, আকাশ যেন বরফের চাদরে ঢেকে গেছে। কয়েকদিন আগে প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর যারা বেঁচে গিয়েছিল তারা এখনো অজস্র পাহাড় পর্বতের মাঝে আটকে আছে, কোথাও মানুষের চিহ্ন নেই। কোনো উদ্ধার দলের খোঁজ, যে অংশটুকু বেঁচে আছে সেটাই এখন তাদের আশ্রয়। ঠিক তখনই একজনের মনে পড়ে গেল প্লেনের পেছনের অংশে একটি ব্যাটারি ছিল, যদি সেগুলো পাওয়া যায় তবে হয়তো রেডিও চালু করা যাবে, আর তখন তারা বাইরের পৃথিবীকে জানাতে পারবে যে তারা এখন জীবিত। ভাবনাটা সবাই পছন্দ করলো, কিন্তু কাজটা এত সহজ নয়, কারণ প্লেনের যে পিছনের অংশে ব্যাটারি ছিল সেটি ক্র্যাশের সময় ছিটকে বহু দূরে কোথাও পড়ে গেছে। সেটিকে খুঁজে পাওয়ার মানে মৃত্যুসম। তবুও সিদ্ধান্ত হলো চেষ্টা করতেই হবে। তীব্র বরফ ঝড়ে চোখ রক্ষা করার জন্য তারা লেদার আর কাঁচ দিয়ে কিছু গগলস বানালো। 4 জনকে পাঠানো হলো ব্যাটারি খুঁজে আনতে। কিন্তু কিছু দূর গিয়েই তারা পিছনে তাকিয়ে দেখলো প্লেন কোথাও দেখা যাচ্ছে না। এত বরফের মধ্যে দাঁড়িয়েও যদি নিজের প্লেন চোখে না পড়ে তবে উদ্ধারকারী দল কিভাবে তাদের খুঁজে পাবে? বুঝে গেল তাদের বাঁচাতে কেউ আসছে না। একথা মাথায় আসতে তাদের বুকের ভিতর কাঁপন ধরলো। এমন সময় হঠাৎই নিচের বরফ সরে যেতে লাগলো। আতঙ্কে তারা দৌড়ে আবারও প্লেনের দিকে ফিরে এলো। বাঁচা গেল, কিন্তু বুঝে গেল এখানে প্রতিটা মুহূর্তই মৃত্যুর সঙ্গে লড়াই। এভাবে কেটে গেল 6টা দিন। 1 সপ্তাহ পরে প্লেনে থাকা সব খাবার শেষ, চারদিক শুধু বরফ, কোনো পশু নেই, গাছ নেই, ফল নেই, কিছুই নেই। তারা এখন এমন জায়গায় এসেছে যেখানে ক্ষুধায় মৃত্যু হতে পারে। মরিয়া হয়ে তারা বরফে জমে থাকা শ্যাওলা খেতে শুরু করলো। স্বাদ এতই বাজে যে গলা দিয়ে নামানো যায় না, কিন্তু বাঁচার জন্য ওটাই ভরসা। ঠিক তখন নান্দ বলল, প্রয়োজনে মৃত মানুষকেও খেতে হবে, আমি বাঁচতে চাই। এই কথায় বাকিরা হকচকিয়ে গেল। কেউ বলল এটা পাপ, কেউ বলল ঈশ্বর কখনো ক্ষমা করবেন না, কেউ বলল ক্ষুধা মেটাতে আমরা পাথর বুকে বেঁধে থাকবো, তবুও মৃত মানুষ খাবো না। এভাবে চলতে লাগলো দিন। ক্ষুধা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠল, জুতোর ফিতার পর্যন্ত খেয়ে ফেললো তারা। সিগারেটও চিবোলো, কিন্তু এগুলো কি ক্ষুধা মেটায়? অবশেষে বহুদিন না খেয়ে থাকার পর নান্দর অসুস্থ বোন মারা গেল। এরপর সে বুঝলো তার মা, বাবা, বোন সবাই চলে গেছে, আর বাঁচতে হলে তাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে তারা 9 দিন কাটিয়ে দিল কোনো রকমে, কিন্তু এখন আর শরীর টিকতে চাইছে না। মৃত্যু যেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখে তখন একই উপলব্ধি, না খেয়ে মরার চেয়ে মৃতদেহ খেয়ে বেঁচে থাকা ভালো। 4 জন প্রথমে বাইরে গিয়ে বরফের নিচ থেকে লাশ তুললো ও কাটতে শুরু করলো। দেখে আরো কয়েকজন তাদের সঙ্গে যোগ দিল। তবে 5 জন এখনো রাজি নয়, তারা মৃত্যুকেই বেছে নিতে প্রস্তুত। পরের দিন থেকে লাশ কাটার কাজটা প্লেনের দূরে করা শুরু হলো, যাতে ওই 5 জনের কষ্ট না হয়। একসময় নুমা নামের এক ছেলেকে বরফের নিচে চাপা একটা সুটকেস পাওয়া গেল। খুলতেই তারা অবাক, ভেতরে একটা রেডিও। রেডিও চালাতেই বোঝা গেল সিগন্যাল নেই। তারা দুর্দান্তভাবে চেষ্টা করে কাপড়, লোহা আর পোলার সাহায্যে একটা অ্যান্টেনা বানালো। কয়েক ঘন্টা পর অবশেষে তারা একটি সংবাদ শুনতে পেল। সরকার তাদের মৃত ঘোষণা করেছে। 66টি বিমান তাদের খোঁজে পাঠানো হয়েছিল, কিন্তু কোথাও কোনো চিহ্ন না পাওয়ায় অনুসন্ধান বন্ধ করা হয়েছে। সংবাদটি শুনে আবারও বুক চূর্ণ হলো সবার। আমরা কি তাহলে সত্যি কখনো উদ্ধার পাবো না? এই প্রশ্নই সবাইকে ভিতর থেকে ভেঙে ফেললো। যারা মৃতদেহ খেতে অস্বীকার করছিল তাদের মধ্যেও 4 জন সিদ্ধান্ত পাল্টে নিল, কারণ উদ্ধারা কেউ আসবে না। এখন বাঁচতে হলে নিজেরাই কিছু করতে হবে। গ্রুপের 3 জন আবারও সিদ্ধান্ত নিল প্লেনের পিছনের অংশ খুঁজবে, ব্যাটারি ফেলে রেডিও চালানো যাবে, আর হয়তো কেউ তাদের অস্বস্তি বুঝতে পারবে।
তিনজন বরফে ঢাকা পাহাড় পেরিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটলো। কিছু দূরে গিয়ে তারা প্লেনের ভাঙা ধাতু পেল, আর পেল সেই খেলোয়াড়ের মৃতদেহ যিনি ক্র্যাশের সময় আলাদা হয়ে গিয়েছিল। তারা তাকে সম্মানের সঙ্গে কবর দিল। অবশেষে বুঝে গেল প্লেনের পিছনের অংশ কাছে কোথাও আছে, কিন্তু ঠান্ডা তখন এতই তীব্র যে একজনের চোখ পর্যন্ত জমে গেল বরফে। বাকি দুজন দাঁড়ানোর শক্তিও হারালো। রাতে তারা একটি পাথরের আড়ালে আশ্রয় নিল। সকাল হলে দেখা গেল তিনজনই প্রায় বরফে চাপা, আর সামনে এগানোর শক্তি নেই কারো মধ্যে। তাই তারা প্লেনের লোহার শিল্ডে বসে পাহাড় বেয়ে নিচে নেমে এলো, যেন স্লাইড করে ফিরে এলো মৃত্যুর মুখ থেকে। তাদের খালি হাতে ফিরে আসতে দেখে পুরো দল হতাশায় ভেঙে পড়ল। অবশেষে সেই শেষ মানুষটিও মৃতদেহ খেয়ে নিল। এভাবে কেটে গেল 17টি ভয়ঙ্কর দিন। তারপর এলো আরো বড় বিপদ। 5 দিন ধরে প্রচন্ড ঝড়। সকলেই প্লেনের ভিতর লুকিয়েছিল। হঠাৎ প্রচন্ড এক তুষার ঝড় প্লেনের ভিতর ঢুকে গেল। অনেকে বরফের নিচে চাপা পড়ে গেল। যারা উপরের দিকে ছিল তারা ভয় পেয়ে গেলেও সাহস করে সঙ্গীদের খুঁড়ে বের করলো। কিন্তু এক মেয়েকে তারা খুঁজে পেল না। গভীর বরফের নিচে শ্বাসরুদ্ধ হয়ে সে মারা গিয়েছিল। এই ঘটনার ধাক্কা কাটতে না কাটতেই দূর থেকে আবার এক ভয়ঙ্কর শব্দ, আরেকটি তুষার ঝড়। ঝড় এসে পুরো প্লেন বরফে ভরে দিল। সবাই আবারও বরফের নিচে চাপা পড়ে গেল। মৃত্যু যেন প্রতিটি নিঃশ্বাসে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বহুদিনের অবিশ্বাস্য সংগ্রামের পর নান্দো আর রোবাতোর সামনে অবশেষে একদিন আশার আলো দেখা দিল। তারা পাহাড় বেয়ে এক অজানা গ্রামে পৌঁছায়। বরফে জমে থাকা শরীর, ক্ষুধায় কাতর, দুর্বল, তবু বাঁচার তাগিদে দুজন এগিয়ে গিয়েছিল। সেখানে এক গ্রামের লোকের তাদের দেখতেই বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। দুজনের মুখেই কথা নেই, চোখে শুধু হাহাকার। লোকটি তৎক্ষণাৎ কাগজ আর পেন এনে দিল। নান্দো কাপা হাতে পুরো ঘটনার বিবরণ লিখে দিল। এভাবে প্লেন ভেঙে পড়ল, কিভাবে মানুষ মরল, কিভাবে 16 জন বেঁচে থাকার লড়াই করছে, এবং কিভাবে তারা উদ্ধার চায়। লোকটি কাগজটি পড়ে স্বস্তি হয়ে গেল। তাৎক্ষণিক সে দৌড়ে সরকারি অফিসারের কাছে পৌঁছালো। অফিসারও হতবাক, কারণ 2 মাস আগে যে প্লেন ক্র্যাশে সবাইকে মৃত ঘোষণা করা হয়েছিল তাদের কিছু লোক আসলে এখনো জীবিত। খবরটি মুহূর্তেই তুষারের মতো ঝড়ের মতো ছড়িয়ে পড়ল। সরকার দ্রুত রেস্কিউ অপারেশন শুরু করলো। এদিকে সেই গ্রামীণ লোক নান্দো ও রোবাতোকে নিজের বাড়িতে নিয়ে গেল। মাসের পর মাস না খেয়ে কাটানোর শরীর দুই সেখানে গিয়ে তারা পেট ভরে প্রথমবার খাবার খেলো। চোখে জল এসে গেল, যেন স্বপ্ন দেখছে। মতির মেন হয়ে শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে যায়। রিপোর্টারদের ভিড় লেগে যায়। অবিশ্বাস্য, তারা এখনো বেঁচে আছে। বরফের দেশে আটকে থাকা বাকি 14 জনও রেডিওতে এই খবর শুনে আনন্দে লাফিয়ে ওঠে। তারা এতদিন পরে প্রথমবার অনুভব করলো আমরা বাঁচবো। পরদিন সকালে সবাই হাত মুখ ধুয়ে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিল। চোখে ভয় নেই, শুধু অপেক্ষা রেস্কিউ দলের জন্য। অবশেষে হেলিকপ্টার এসে পৌঁছালো। 72 দিন পর বরফে বন্দি মানুষগুলোকে উদ্ধার করা হলো, যে দিনটিকে তাদের জীবনের দ্বিতীয় জন্ম বলা চলে। তাদের শহরে ফিরিয়ে আনা হলো। পরিবারের সঙ্গে আলিঙ্গনের মুহূর্তগুলো চোখে দেখে জল এসে যায় সবার। মানুষজন তাদের বীরের মতো স্বাগত জানালো, কারণ তারা শুধু বেঁচে নেই, বরং অসম্ভবকে জয় করেছে। উদ্ধারের পর সবাইকে হাসপাতালে ভর্তি করা হলো। মাসের পর মাসের কষ্টের পরে পরিচ্ছন্নতা ও যত্নের প্রয়োজন ছিল। দেখা গেল সকলেই একে অপরকে স্নান করাতে সাহায্য করছে, যেন তাদের সম্পর্ক এক পরিবারের থেকেও গভীর। হাসপাতালে আলাদা আলাদা বিছানা দেওয়া হয়েছিল, কিন্তু সে রাতে কেউই একা ঘুমাতে পারেনি। তারা একসঙ্গে শুয়ে কাটালো রাতটি, কারণ মৃত্যুর ভেতর দিয়ে বেঁচে আসার যাত্রা তাদের হৃদয়গুলোকে চিরদিনের জন্য বেঁধে ফেলেছিল। এই প্রকৃত ঘটনার উপর নির্মিত সিনেমার শেষে জানানো হয়, প্লেনে মোট 45 জন যাত্রী ছিল, কিন্তু বেঁচে ফিরতে পেরেছিল মাত্র 16 জন। এটাই সেই অবিশ্বাস্য সত্য ঘটনা, যেখানে মানুষ ভয়, ক্ষুধা ও তুষার ঝড়কে হারিয়ে ফিরে এসেছিল জীবনের আলোতে।